আজ এখন আমরা শুনব মেম সাহেব উপন্যাসের চতুর্থ পার্ট। যারা প্রথম দ্বিতীয় তৃতীয় পার্ট শোনেন নাই তারা আমার চ্যানেল থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় পার্টটি শুনে নেবেন। চতুর্থ পার্ট। ভেবেছিলাম 3-4 দিনের মধ্যেই এলাহাবাদ বাস শেষ হবে। আশা করছিলাম এই কদিনের মধ্যেই ভারতবর্ষের ভাষা সমস্যার একটা হিল্লে হবে। দেশটা এমন একটা স্তরে এসে পৌঁছেছে যে আমাদের কোনো আশাই যেন আর কোনোদিন পূর্ণ হবে না মনে হয় না। ভাষা নিয়েও তাই আমাদের আশা পূর্ণ হলো না এবং এলাহাবাদ ত্যাগ করাও সম্ভব হয়নি। আমি আজও এলাহাবাদে আছি, আগামীকাল ও পরশুও আছি, হয়তো আরও অনেক দিন থাকতে পারি। কদিন শুধু টাইপরাইটার খটখট করে প্রায় অ্যালার্জি হবার উপক্রম হয়েছে। তাই তো একটু মুখ পাল্টে নেওয়ার জন্য তোমাকে আমার মেম সাহেব কাহিনী লিখতে শুরু করলাম। নন্দিনীর বিদায়ের প্রায় সঙ্গে সঙ্গে আমার জীবন সংগ্রাম শুরু হলো। তুমি তো জানো, বাংলাদেশটা দুটুকরো হবার সঙ্গে সঙ্গে আমার মতো লক্ষ লক্ষ বাঙালি যুবক যুবতীদের অদৃশ্য টুকরো টুকরো হয়ে গেল। কোনোদিন স্বপ্নেও ভাবিনি কৈশোর যৌবনের সন্ধিক্ষণে এমন করে কালবৈশাখী দেখা দিবে। ভাবিনি জীবনের সমস্ত দিগন্ত এমনভাবে অন্ধকারে ভরে যাবে। রিপন স্কুল ত্যাগ করে কলেজে ভর্তি হলাম। সবাই মুখেই শুনেছিলাম আর্টস কলেজে পড়লে কোনো ভবিষ্যৎ নেই, সায়েন্স না পড়লে দেশ ও দেশের যুবকদের মুক্তির কোনো উপায় নেই। বাপ ঠাকুরদার সঙ্গে জ্ঞানের পরিচয় থাকলেও 14 পুরুষের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু তবুও আমি বিজ্ঞান সাধনা শুরু করলাম। তবে দেশের এমন অবস্থা অদ্ভুত জটিল হয়েছিল যে শুধু বিজ্ঞান সাধনা করেই দিন কাটানো সম্ভব ছিল না। লক্ষ্মীর সাধনাও শুরু করলাম। কলেজে গিয়ে লেখাপড়া করা মুখ্য হলেও সকাল সন্ধ্যায় টিউশনি করে রসদ জোগাড় করার কাজটাও কম গুরুত্বপূর্ণ ছিল না। এই দোটানার মধ্যে প্রাণান্ত হবার উপক্রম হয়েছিল। নিজের দিকে ফিরে তাকাবার অবকাশ পাচ্ছিলাম না। ছোটবেলায় কলেজ জীবন সম্পর্কে অনেক রূপকথার কাহিনী শুনতাম। স্কুলে পড়ার সময় তাই স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন দেখতাম ধুতি পাঞ্জাবি পরে হাতে খাতা দোলাতে দোলাতে কাগজে ঘুরে বেড়াচ্ছি। মাস্টারমশাইয়ের মতো প্রফেসররা অযথা ছাত্রদের বকাবকি করছে না, ক্লাস ফাঁকি দেওয়ার অপরাধ, স্বাধীনতা এবং অনেক কিছু। আশা করেছিলাম কলেজ জীবন সাফল্যপূর্ণ বৃহত্তর জীবনের পাসপোর্ট তুলে দেবে আমার হাতে। এই বছরের শিক্ষা দীক্ষা, সর্বোপরি অভিজ্ঞতা আমার চোখে নতুন স্বপ্ন, নতুন আশা এনে দেবে, সম্ভব করে তুলবে তাদের বাস্তব রূপায়ণ। লুকিয়ে লুকিয়ে মনে হয়তো এ আশাও করেছিলাম আমি সার্থক, সাফল্যপূর্ণ, পূর্ণাঙ্গ মানুষ হয়ে সগর্বে এগিয়ে যাব আগামীর দিকে। সেদিন জানতাম না বাংলাদেশের সব যুবকই কলেজ জীবনের শুরুতে এমনই অনেক স্বপ্ন দেখে এবং সে স্বপ্ন চিরকাল শুধু স্বপ্নই থেকে যায়। বোধহয় একজনের জীবনে এসব স্বপ্ন বাস্তব হয়ে দেখা দেয়নি। তবুও বাঙালি ছেলের স্বপ্ন দেখে হাসিতে গানে ভরে ওঠে তার জীবন। জীবনের চড়াই উতরাই পার করতে সাহায্য করবে আদর্শবতী জীবন সঙ্গিনী, আরও অনেক কিছু। লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি যুবকদের মতো হয়তো আমিও এমনই স্বপ্ন দেখেছিলাম কোনো দুর্বল মুহূর্তে। অতীতের ব্যর্থতার ইতিহাস থেকে শিক্ষা নিইনি, পূর্বসূরিদের অভিজ্ঞতা আমাকে শাসন করতে পারেনি, সংযত করতে পারেনি। তবে আমি আমার কল্পনার উড়াজাহাজ উড়িয়ে বেশি দূর উড়তে যাইনি। রিপন কলেজের লয়ার পার্ট থেকে টেক অফ করার পরপরই ক্র্যাশল্যান্ড করে সম্ভিত ফিরে পেয়েছিলাম। একদিকে চিন্তা, অন্যদিকে ভবিষ্যতের চিন্তায় আমি এমন প্রতম্ত থাকতাম যে আশেপাশে কোনো ভ্রমর আমার মধু খাবার জন্য উঠছে কি না সে খেয়াল করার সুযোগ পেতাম না। জীবনটার সঙ্গে মনটাও কেমন যেন সংকুচিত হয়ে গিয়েছিল। আমার সীমিত জীবনের মধ্যে যে কটি পুরুষের আনাগোনা ছিল তাদের দিকে ফিরে তাকাবার কোনো আগ্রহ বা উৎসাহ ছিল না। কিন্তু কি আশ্চর্য, কিছুকাল পরেই হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার মনোবীণার মাঝে মাঝে ঝংকার দিচ্ছে। চোখের দৃষ্টিটা কেমন যেন একটু রঙিন মনে হলো। কদিন আগে পর্যন্ত যে আমার
কদিন আগে পর্যন্ত যে আমার মুহূর্তের ফুসরাত ছিল না নিজের দিকে তাকাবার, সেই আমি নিজের দিকে ফিরে তাকাতে শুরু করলাম। আরও একটা গেরুয়া পাঞ্জাবি তৈরি করলাম, কায়দা করে ধুতি পরাও ধরলাম। পাড়ার সেলুনে চুল কাটা আর রুচিসম্মত মনে হলো না। পরের মাসে টিউশনির মাইনে পাওয়ার পর একজোড়া হাল ফ্যাশনের কোলাপুরি চটিও কিনলাম। এমনই আরও অনেক ছোটোখাটো পরিবর্তন এলো আমার দৈনন্দিন জীবনে। আগে দুটো একটা বই আর খাতা নিয়ে কলেজে যেতাম, এখন আর বই হাতে করে কলেজে যেতে আত্মসম্মানে বাড়তে লাগলো। বই নেওয়া ত্যাগ করলাম, শুধু খাতা হাতে করে কলেজে যাওয়ার নিয়মটা পাকাপাকি করে নিলাম। মোদ্দা কথা, আমি এক নতুন ধর্মের দীক্ষিত হলাম। বংশাশীর জিনানি করে আমি হলাম নতুন। অদৃষ্ট নেহাতেই ভালো, বেশি দূর এগোতে হলো না, হোঁচট খেয়ে পড়ে গেলাম। আজ আত্মজীবনের সেই রঙিন দিনগুলোর কথা মনে হলে হাসি পায়, কিন্তু হাসি পায়নি। মরীচিকাকেই সেদিন জীবনের চরম সত্য বলে মনে করে ছুটেছিলাম। ঘটনাটা নেহাতেই সামান্য। ব্যারাকপুর টিটাগড় খিদিরপুরে বড় বড় কলকারখানার মতো তখন আমাদের কলেজেও তিন শিফটে হতো। সকালে মেয়েদের, দুপুরে ছেলেদের, রাত্রিতে প্রৌঢ়দের ক্লাস হতো। বেথুন বা লেডি ব্রাবোনের ছাত্রীদের মধ্যে যুবতী কুমারীদের মেজরিটি থাকলেও আমাদের কলেজের মর্নিং সেকশনের চেহারা ছিল আলাদা। নীলিমা সরকারের মতো সদ্য প্রস্ফুটিত গোলাপের সংখ্যা খুব বেশি ছিল না। দেশটা স্বাধীন হওয়ার পর অনেকের সংসারেই আগুন লাগলো। এক টুকরা বস্ত্র আর এক মুঠি অন্নের জন্য, রুগ্ন শিশুর একটু পথ্যের জন্য, জীবন ধারণের নিতান্ত প্রয়োজনের দাবি মেটানোর জন্য বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ গৃহস্থ বধূদের ডালহৌসি স্কোয়ারের রঙ্গমঞ্চে আসবার পাসপোর্ট জোগাড় করার জন্য অনেক বৌদি আর অনেক মাসিমারাই আবার কলেজে পড়া শুরু করলেন। তাছাড়া আর একদল মেয়েরা নতুন করে উচ্চশিক্ষা নিতে সে সময় শুরু করলেন। দেশটা স্বাধীন হওয়ার পর অনেক অন্ধকারেই ঘরেই হঠাৎ বিংশ শতাব্দীর আলো ছড়িয়ে পড়ল। আমাদের কলেজের বিনামাসির মতো যারা কোনো অন্যায় না করেও স্বামী ও শ্বশুর বাড়ির অকথ্য অত্যাচার দিনের পর দিন, বছরের পর বছর সহ্য করছেন, যারা বিবাহিত হয়েও স্ত্রীর মর্যাদা পাননি, স্বামীর ভালোবাসা পাননি, সন্তানের জননী হয়েও যারা মা হবার গৌরব থেকে বঞ্চিত হয়েছিলেন, তাদের অনেকেই বন্দিশালার অন্ধকূপ থেকে ছিটকে বেরিয়ে এলেন। অজানা অজ্ঞাত ভবিষ্যতের সঙ্গে মোকাবেলা করার জন্য এদের অনেকেই আবার কলেজে ভর্তি হলেন। আমাদের কলেজেও অনেকেই ভর্তি হয়েছিলেন। দিনের বেলায় হাফ আদর্শবাদ, হাফ ভাবুক, হাফ পলিটিশিয়ান, হাফ অভিনেতা, হাফ গায়ক, হাফ খেলোয়াড়দের সংখ্যাই বেশি ছিল। সন্ধ্যার পর যারা আসতেন তাদের অধিকাংশই ডালহৌসি, ক্যানিং স্ট্রিট, ক্লাইভ স্ট্রিট থেকে অর্ধমিত্র অবস্থায় ছুটতে ছুটতে কলেজে আসতেন। 10:15 মেয়েদের ক্লাস শেষ হতো আর ছেলেদের ক্লাস শুরু হতো। আমার ক্লাস কোনোদিন 10:15, আবার কোনোদিন 11টায় শুরু হতো। 10:15 ক্লাস থাকলেও ছেলেরা কোনোদিন লেট করতো না, বরং 10টা বাজতে বাজতেই কমন রুম ছেড়ে দোতলা তিনতলার দিকে পা বাড়াতো। 10:15 সন্ধি লগ্নের প্রতি অন্যান্য ছাত্রদের মতো আমারও আকর্ষণ ছিল, কিন্তু সকালবেলায় দুটো টিউশনি করে কলেজে আসতে আসতে প্রায় 10:30 হয়ে যেত। তাই তো 10:15 ক্ষণিক বসন্তের হাওয়া আমার উপভোগ করার সুযোগ নিয়মিত আর হলো না। বিনামাসির সঙ্গে প্রায়ই পূরবী সিনেমার কাছাকাছি দেখা হতো। বিনামাসি বিবাহিত যুবতী কিন্তু সিঁদুর পরতো না। বিনামাসি বলতো, বিয়ে করেও কখনো স্বামীকে পেলাম না, শ্বশুর বাড়িতেও স্থান পেলাম না, তখন সিঁদুর পরবো কার জন্য, কিসের জন্য? ফুটপাথের এক পাশে দাঁড়িয়ে থাকা আমরা 2-4 মিনিট কথা বলতাম। কলেজের ছোকরা, অধ্যাপক ও ছাত্রদের কেউ কেউ পাশ দিয়ে যাবার সময় একটু সরল দৃষ্টিতে চাইতেন। বিনামাসি ও আমি দুজনেই তা লক্ষ্য করতাম, কিন্তু গ্রাহ্য করতাম না। পরপর কদিন বিনামাসির সঙ্গে দেখা হলো না। প্রথম কদিন বিশেষ কিছু ভাবিনি। পুরো 1 সপ্তাহ দেখা হবে না
দেখা না হবার পরেও একটু চিন্তিত না হয়ে পারলাম না। অথচ বিনামাসিদের বাড়ি গিয়ে খোঁজ করব সে সময়ও হয় না। কলেজ শেষ না হতেই আবার টিউশনি করতে ছুটতে হয়। সেদিনও কলেজে আসবার পথে বিনামাসির দেখা পেলাম না। কিন্তু ওই পুরবী সিনেমার কাছাকাছি হঠাৎ একটা জীবন্ত বারুদের স্তূপ আমার সামনে থমকে দাঁড়ালো। বলল, শুনুন, বিনাদির খুব অসুখ, আপনাকে যেতে বলেছেন। সকাল 10:30টার সময় হ্যারিসন রোডের উপর পুরবী সিনেমার পাশে এমনভাবে একজন সুন্দরী আমাকে বিনামাসির সমন জারি করবে কল্পনাও করতে পারিনি। মুহূর্তের জন্য চমকে উঠেছিলাম। একটু সামলে নেবার পর অনেক প্রশ্ন মনে এসেছিল, কিন্তু গলা দিয়ে সেসব প্রশ্ন বেরোতে আর সাহস পায়নি। শুধু বলেছিলাম, আপনি জানলেন কি করে? আমি বিনাদির বাড়ি গিয়েছিলাম। সেই দিন বিকেলবেলা বিনামাসিকে দেখতে গিয়েছিলাম। আমি যেতেই বিনামাসি আমাকে প্রশ্ন করল, নীলিমার কাছে খবর পেয়েছিস বুঝি? আমি বললাম, কোন নীলিমা? ওই যে আমাদের সঙ্গে পড়ে নীলিমা সরকার। তা জানি নে, তবে আজ সকালেই পুরবীর কাছে একটা সুন্দরী ধরনের মেয়ে বিনামাসি আর এগোতে দিল না। বলল, হ্যাঁ হ্যাঁ, ওই তো নীলিমা। আমি বললাম, তাই বুঝি? বিনামাসির কাছে আমার চিত্তচাঞ্চল্যের বিন্দুমাত্র আভাস দিলাম না। নিজেকে সংযত করে নিলাম। কিছুক্ষণ গল্পগুজব করে সেদিনের মতো বিদায় নেওয়ার আগে বিনামাসিকে জিজ্ঞাসা করলাম, কলেজ থেকে কেউ তোমাকে দেখতে আসেনি? হ্যাঁ, অনেকেই আসে। 3-4 দিন পরে আবার বিনামাসিকে দেখতে গেলাম। গিয়ে দেখি সেদিনের সেই নীলিমা সরকারও বসে আছেন। নমস্কার বিনিময় করে আমি পাশের মোড়াটাই বসলাম। বিনামাসি চাদরটা গলা পর্যন্ত টেনে নিয়ে পাশ ফিরে বলল, জানিস নীলিমা, বাচ্চু আগে আমাদের পাড়াতেই থাকতো। আমাদের এই পাড়ায় থাকবার সময় ওর মা মারা যান। নীলিমা বলল, তাই নাকি? আমি বললাম, আমার জীবন কাহিনী শোনার অনেক অবকাশ পাবেন, আজ থাক। আমি বললাম, আমার জীবন কাহিনী শোনার অনেক অবকাশ পাবেন, আজ থাক। যদি লিখতে পারতো তবে বিনামাসি আমার জীবন নিয়ে একটা রামায়ণ লিখত। ভাগ্য ভালো, নীলিমার কলম চলে না, শুধু মুখ চলে। কিন্তু ঠেলাতেই আমি অস্থির। নীলিমার সঙ্গে সেই আমার প্রথম আলাপ পরিচয় হলো। 10-12 দিন পরে বিনামাসির ওখানেই আমাদের আবার দেখা। সেদিন দুজনেই একসঙ্গে বেরোলাম। তারপর কলেজ স্কোয়ার পর্যন্ত একসঙ্গে হেঁটে গিয়ে দুজনে দুদিকে চলে গেলাম। ওই সামান্য আলাপ পরিচয়ে আমি যেন কেমন পাল্টে গেলাম। সকালবেলা টিউশনিতে একটু একটু ফাঁকি দিয়ে ও স্নান আহারের পর্ব কিঞ্চিৎ ত্বরান্বিত করে দৌড়ে দৌড়ে 10:15টায় আগেই কলেজে আসা শুরু করলাম। কোনোদিন দেখা হয়, কোনোদিন হয় না। কোনোদিন কথা হয়, কোনোদিন হয় না। কোনোদিন আবার দূর থেকে একটু তীর্যক দৃষ্টিতে আর মুচকি হাসি বিনিময়, তার বেশি কিছু নয়। কিন্তু তবুও আমি কেমন স্বপ্নাতুর হয়ে পড়লাম। নীলিমাকে কো-পাইলট করে আমি আমার কল্পনার উড়োজাহাজ নিয়ে টেক অফ করলাম। ভাব সমুদ্রে ভেসে বেড়ালাম। ওই শুধু একটু মুচকি হাসি ক্ষণিকের দৃষ্টি বিনিময়কে মূলধন করে আমি অনেক দূর এগিয়ে গেলাম। টোপর মাথায় দিয়ে নীলিমার গলায় মালা পরিয়েছিলাম। পাশে বসে বাসর জেগেছিলাম। বৌভাত ফুলশয্যার দিন গভীর রাত্রে অতিথিদের বিদায় জানিয়ে আমি নীলিমার ঘরে এসে দরজাটা বন্ধ করলাম। নীলিমার পাশে বসে একটু আদর করলাম। তারপর ধীরে ধীরে উঠে গিয়ে সুইচটা অফ করতে গিয়েই দারুণ শখ লাগলো। আমার কল্পনার জাহাজ ক্রাশ ল্যান্ড করলো। কো-পাইলট নীলিমাকে আর কোথাও খুঁজে পেলাম না। সাহস করে কাউকে জিজ্ঞাসা করতে পারিনি। মহা উৎকণ্ঠায় দিন কাটছিল। নীলিমাবিহীন জীবন প্রায় অসহ্য হয়ে উঠল। বৈরাগ্যের ভাব মনের মধ্যে মাঝে মাঝেই উকি দিতে লাগলো। আর কয়েকদিনের মধ্যেই খবর না পেলে হয়তো কেদার বদ্রীর পথেই পা বাড়াতাম। ভগবান করুণাময়। তাই সে যাত্রায় আর সংসার ত্যাগ করতে হলো না। নীলিমার দেখা পেয়ে গেলাম। দেখা পেলাম বিনামাসির বাড়িতেই। নীলিমার কপালে অত বড় একটা সিঁদুর টিপ দেখতে বেশ আঘাত পেয়েছিলাম মনে। প্রথমে ঠিক সহজ হয়ে কথাবার্তা বলতে পারিনি। নীলিমা বোধ হয় আমার মানসিক দ্বন্দ্বের ভাষা বুঝেছিল। তাই সে নিজেই বেশ সহজ সরল হয়েছিল আমার সঙ্গে।
জানো দুলা বৌদি, নীলিমার বিয়ে হবার পরই আমাদের দুজনের বন্ধুত্ব হলো। কোনো কাজকর্মে সাউথে গেলেই কালীঘাটে নীলিমার সঙ্গে দেখা করে এসেছি। নীলিমার স্বামী সন্তোষবাবু আজ আমার অন্যতম বিশেষ বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। ওরা এখন আহমেদাবাদে আছেন। সন্তোষবাবু একটা বিরাট টেক্সটাইল মিলের চিফ অ্যাকাউন্টেন্ট, এক গাদা টাকা মাইনে পান। নীলিমা আমেদাবাদ টেগোর সোসাইটির সেক্রেটারি। তোমার বোধহয় মনে আছে, সেবার গোয়া অপারেশনস কভার্স করে দিল্লি ফেরার পথে দমন গিয়েছিলাম এবং আমি অসুস্থ হয়ে পড়ি। গত্যন্তর না পেয়ে সন্তোষবাবুকে একটা আর্জেন্ট টেলিগ্রাম পাঠাই। স্বামী স্ত্রী দুজনেই ছুটে এসেছিলেন আমাকে নিয়ে যাবার জন্য। 2 সপ্তাহ ওদের সেবা যত্নে আমি সুস্থ হবার পর নীলিমা মেম সাহেবকে আমেদাবাদে আনিয়েছিলেন। 2 সপ্তাহ অসুস্থ থাকা সত্ত্বেও কোনো খবর না দেবার জন্য মেম সাহেব ভীষণ রেগে গিয়েছিল। আমি কিছু জবাব দিতে পারিনি। নীলিমা ওর 2টি হাত ধরে বলেছিল, তোমার সেবা পাবার মতো অসুখ হলে নিশ্চয়ই খবর দিতাম। ডক্টর মৈত্রকেও জিজ্ঞাসা করেছিলাম। উনি বললেন, তাড়াহুড়ো করে ওকে আনবার কোনো কারণ দেখি না, একটু সুস্থ হলেই খবর দেবেন। একটু থেমে 2 হাত দিয়ে মেম সাহেবের মুখটি তুলে ধরে নীলিমা বলেছিল, তাছাড়া ভাই, আমি আর তোমার দাদাও বাচ্চুকে ভালোবাসি। তোমার অভাব আমাদের দ্বারা না মিটলেও ওর সেবা যত্নের কোনো ত্রুটি করিনি আমরা। মেম সাহেব তাড়াতাড়ি চোখের জল মুছে হাসিতে ভরিয়ে তুলল নিজের মুখটা। বলল, নীলিমাদি, আমি তো আপনাদের দুঃখ চাইনি, তবে আগে এলে হয়তো নিজে মনে মনে একটু শান্তি পেতাম, তাই আর কি। নীলিমা আর এগুতে দেয়নি। ওই অধ্যায়ের ওইখানেই সমাপ্তি হলো। আরও 1 সপ্তাহ ছিলাম আমেদাবাদে। কাকারিয়ার লেকের ধারে রোজ বেরিয়েছি আমরা। কত আনন্দ, কত হইচই করেছি আমরা। যাকগে সেসব কথা। নন্দিনী যখন আমার জীবনে উঁকি দিয়েছিল, তখন আমি চমকে গিয়েছিলাম। ভাবতে পারিনি, ভাববার সাহস হয়নি যে একটি মেয়ে আমার জীবনে আসতে পারে বা আমাকে কোনো মেয়ের জীবন রথের সারথি করতে পারে। যেদিন নীলিমার দেখা পেলাম, সেদিন কি করে এই সংশয়ের মেঘ কেটে গেল জানি না। তবে একথা সত্য যে রূপকথা রাজকুমারীর মতো নীলিমার ছোঁয়ায় আমার ঘুম ভেঙেছিল। আমি কৈশোর থেকে সত্যিই যৌবনের সিংহদ্বারে এসে উপস্থিত হলাম। নীলিমার কথা আজ পর্যন্ত কাউকে জানায়নি। এসব জানাবার নয়, এই আমার একান্তই নিজের ব্যাপার। এমনকি নীলিমাও জানে না, হয়তো ভবিষ্যতেও জানতে পারবে না। তবে মেম সাহেবকে বলেছিলাম। মেম সাহেব কি বলেছিলেন জানো? বলেছিলেন, সুন্দরী মেয়ে দেখলে যে তোমার মাথাটা ঘুরে যায় তা আমি জানি। আমার মতো কালো কুৎসিত মেয়েকে যে তোমার পছন্দ হয়নি, সে কথাটা অত ঘুরিয়ে বলার কি দরকার? আমি শুধু বলেছিলাম, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এ সংসারে নিত্য খেলার প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলাম, তোমার পোড়া কপাল, কি করবে বলো? যদি পারো পাল্টে নেবার চেষ্টা করো। আলোচনা আর দীর্ঘ না করে মেম সাহেব মুচকি হেসে জিভ ভেঙচি কেটে পালিয়ে গিয়েছিল। চতুর্থ পাঠ এখানেই শেষ। আশা করি খুব তাড়াতাড়ি আপনাদেরকে পঞ্চম পাঠটা শোনাবো। আমার এই পড়ার মাঝে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, সেটা আমাকে ধরিয়ে দেবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায়।